স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিয়েছি বার্তাকক্ষের সর্বশেষ। প্রার্থীর পক্ষে গোপন বৈঠক, সিরাজগঞ্জে ৫ কর্মকর্তা গ্রেফতার, মুচলেকা দিয়ে পাবনায় মুক্ত চেয়ারম্যান প্রার্থী। প্রথম ধাপে ১৪০টি উপজেলায় ভোট গ্রহণ কাল, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হলেও বেকায়দায় নেই নির্বাচন কমিশন, মন্তব্য সিএসির সুষ্ঠু ভোটের আশা। বৃহস্পতিবার থেকে শুরু হজ ফ্লাইট, এখনো ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় ৬৬,০০০ যাত্রী। ইয়াবার বিকল্প মাদক টেপেন্টাডলের নিরাপদ রুট, পঞ্চগড়ের বড় শস্যি সীমান্ত, ৩ মাসে ৭,০০০ ট্যাবলেট উদ্ধার। এবারে চলে যাচ্ছে পুরো খবর। সিরাজগঞ্জ উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসার সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাদাই এলাকার একটি রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে তাদের পাওয়া না গেলেও রিসোর্ট থেকে সিসিটিভির ফুটেজ এবং ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ এবং ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় উপজেলা ও পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং ৫ জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, যারা বৈঠক করছিলেন কোন প্রার্থীর পক্ষে করছিলেন সেটি জানা গেছে কিনা এবং কি ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের নির্বাচনে একটি প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করছিল কাদাই নামে একটি স্থান আছে, সেখানে গ্র্যান্ড প্যালেস নামে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে এই গোপন বৈঠকটি করা হচ্ছিল। কালকে রাত্রে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে তখন তারা ৬ জনকে গ্রেপ্তারের কথা বললেও কোন প্রার্থীর পক্ষে তারা গোপন বৈঠক করছে সেটি জানানো হয়নি। কিন্তু আমরা দেখেছি যে রবিবারে রাত্রিতে সিরাজগঞ্জের সদর উপজেলায় দোয়াব কলম প্রতীকের যিনি প্রার্থী আছেন রাশিদুল ইসলাম, তিনি অভিযোগ করেছিলেন যে আনারস প্রতীকের যিনি প্রার্থী আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবারও চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন, তিনি প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠক করেছিলেন। এই সংবাদের ভিত্তিতেই কিন্তু পুলিশ এবং নির্বাচন অফিসার সেখানে যায় এবং সেখান থেকে তারা ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে এবং সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়ে আসে এবং সেই ফুটেজ পর্যালোচনা করেই কিন্তু ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই প্রার্থী রিয়াজউদ্দিনকে কিন্তু গোপন বৈঠক করার জন্য নির্বাচন কমিশন তাদেরকে শোকজ করেছে এবং ১২ ঘন্টার মধ্যেই সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তো নির্বাচন কমিশন না বললেও কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এই প্রিজাইডিং অফিসাররা আনারস প্রতীকের প্রার্থী রিয়াজউদ্দিনের পক্ষেই গোপন বৈঠক করছিলেন। এবং আমি দোরগোড়ায় নির্বাচন, সেক্ষেত্রে এই জায়গায় কাদেরকে দেয়া হবে এবং পাশাপাশি হচ্ছে যে কারা মামলার বাকি অভিযুক্ত এবং কোনো অভিযান চলছে কিনা? আমি কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশের যিনি ইন্সপেক্টর আছেন তার সাথে কথা বলেছি, জুলহাসউদ্দিনের সাথে। তিনি জানিয়েছেন যে এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০ জন রয়েছে।
এর মধ্যে 6 জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার জন্য কিন্তু গোয়েন্দাদের যে অভিযান, সেই অভিযান চলছে। পাশাপাশি যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তারা কিছু আরো তথ্য পেয়েছে, যে তথ্যগুলো আসলে তারা তদন্তের সাথে আমাদের জানাচ্ছে না। এবং এইখানে 10 জন প্রিজাইডিং অফিসারকে তারা মোট শনাক্ত করেছে এবং তাদেরকে কিন্তু পরিবর্তন করে সেখানে নতুন 10 জন প্রিজাইডিং অফিসার নেওয়া হয়েছে। এবং আমাদেরকে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য। অবশেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনকে। দুপুর 1টার দিকে শাহিন ও তার সহযোগীদের ছেড়ে দেওয়া হয়। এতে থানা ঘেরাও সহ অবরোধ কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে সুজানগর পাবনা সড়কে গাছের গুড়ি ফেলে সুজানগর থানা ও সুজানগর উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন তারা। র্যাব জানায়, সুষ্ঠু নির্বাচন আয়োজনের অংশ হিসেবে গত রাতে চর ভবানীপুর এলাকায় টহলের সময় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন ও তার 10 সহযোগীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়িতে রাখা 2 ব্যাগ ভর্তি 22,82,000 টাকা জব্দ করা হয়। যে প্রার্থীরা আছেন তারা একটি ষড়যন্ত্র করে যাতে তার ভাবমূর্তি নষ্ট হয়, ভোটের মাঠে তার যেন ক্ষতি হয়, এটা আমরা একটা ষড়যন্ত্র হিসাবেই দেখতেছি। আমাদের জনবিস্ফোরণ দেখেই বিপক্ষ দল যারে ভোট নাই তারাই কাজ সাজিয়ে করেছে, ষড়যন্ত্র করেছে। এই নিয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ঘটনার সর্বশেষ পরিস্থিতি সেখানে কি দেখছেন? এখন যে অবস্থা বিরাজ করছে পাবনার সুজানগরে, সেটা হলো যে এই উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান সহ যে আরো যে 10 জন আসলে আটক হয়েছিলেন, তাদেরকে আপনি জানেন যে 11টার দুপুর 1টা নাগাদ তাদেরকে আসলে মুচলিকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখন যে পরিবেশটা রয়েছে, এই মাত্রই আসলে শাহিনুজ্জামান শাহিন, যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তিনি এলাকায় এসেছেন এবং তার যে সমর্থক, শত শত সমর্থক তাকে আসলে এখানে বরণ করে নিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে জানিয়ে রাখি যে র্যাবের এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইহতেশামুল হকের সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন যে আটকের পর তারা জিজ্ঞাসাবাদ করেছে বিষয়টা নিয়ে। সেই যে টাকা জব্দ করেছিল সেই টাকাটা আসলে নির্বাচনী ব্যয় সেবার মধ্যেই ছিল কিনা সেটাও তারা খতিয়ে দিচ্ছে। পাশাপাশি জব্দকৃত টাকা, যে টাকাটা তারা উদ্ধার করেছেন, সেই টাকাটি আসলে ট্রেজারির মাধ্যমে জমা দেওয়া হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার নেতা কর্মীদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা তার সমর্থক এবং নেতাকর্মী এবং সুজানগরে সকাল থেকে অবস্থান করছিলাম। সকালের দিকে যখন শাহিনুজ্জামান সহ তার সহকর্মীরা আটক হন, এই খবরে কিন্তু সুজানগর তার সমর্থকেরা শত শত নেতাকর্মী রাস্তা ব্লক করে এবং তারা অবরোধ করে রাখে এবং পরবর্তীতে প্রশাসনের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন। এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ। দেশের 140টি উপজেলায় ভোট কাল সকাল 10টা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। রাঙামাটির জুরাছড়ি এবং বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। সোমবার জুরাছড়ি যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারে রাঙামাটির জুরাছড়ি উপজেলার 7টি এবং বরকলের 2টি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইলেকশন কমিশন যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার লক্ষ্যে বদ্ধপরিকর এবং আশা করি শেষ পর্যন্ত মানুষের ভিতরে এই উৎসাহ থাকবে। এ নিয়ে আরো জানাতে বগুড়া এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বগুড়ায়, সেখানে রয়েছেন জোসেফ হোসেন। জোসেফ, নির্বাচনের প্রস্তুতি কেমন? কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো অবস্থা দেখছেন কিনা, অর্থাৎ কোনো কিছু ঘটেছে কিনা?
যে বগুড়ার প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই প্রথম ধাপের 12টি উপজেলায় কিন্তু 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, এবং এই 3টি উপজেলা হলো সারিয়াকান্দি, গাবতলী এবং সোনাতলা। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি, এই 3টি উপজেলায় যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু শুরু থেকেই বেশ জোরে সোরে নেমে পড়েছিলেন মাঠে। আজকে এই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। প্রত্যেক 3টি উপজেলায় কিন্তু 222টি কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামগুলো চলে যাচ্ছে, এবং আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার চলে যাবে প্রত্যেকটি কেন্দ্রে। তবে যেহেতু সারিয়াকান্দি একটি দুর্গম এলাকা, আপনি জানেন যে এখানে চর রয়েছে, সেই চরে কিন্তু প্রায় 25টি কেন্দ্রে এখন আজকের মধ্যেই কিন্তু ব্যালটগুলো পৌঁছানো হবে। এবং আমি নির্বাচন কমিশন, যিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতা না হয়, সেজন্য কিন্তু নির্বাচন মাঠে এই আনসার, বিজিবি, পুলিশ সদস্য সহ প্রত্যেকটি স্ট্রাইকিং ফোর্স কিন্তু এখানে এই নির্বাচনে আপনার যে পরিবেশ রক্ষায় তারা কিন্তু নিয়োজিত থাকবেন। এখন আমি রয়েছি গাবতলী উপজেলা পরিষদ চত্বরে। এখান থেকে কিন্তু গাবতলীর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো চলে যাচ্ছে, এবং এখানকার যে প্রিজাইডিং অফিসারগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো বুঝে নিয়ে কিন্তু তাদের কেন্দ্রে এই গাড়িগুলোতে করে আনসার এবং পুলিশের পাহারায় কিন্তু তারা নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন। তো আগামীকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতা না হয় সেই জন্য কিন্তু সব ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা আসলে কথা বলেছিলাম যে এই নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ কতটুকু রয়েছে নির্বাচন কমিশন যিনি কর্মকর্তা রয়েছে তার কাছে। তিনি যেটি বলছেন যে আসলে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা কিংবা যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে তারা নির্বিঘ্নে এই ভোট কেন্দ্রে এসে ভোটারদের এই ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন, এবং বলছেন যে তাদের সুষ্ঠুভাবে আবার বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন। আমি এবারে যাচ্ছি মাদারীপুরের সহকর্মী রিপন চন্দ্র মল্লিক যুক্ত হয়েছেন। রিপন চন্দ্র মল্লিক, কেমন দেখছেন নির্বাচনের প্রস্তুতি? সব মিলে প্রার্থীরা কি বলছেন, সন্তুষ্ট কিনা, ভোটাররা কি বলছেন? জি, প্রথম ধাপের যে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে মাদারীপুরের এবার প্রথম ধাপে 2টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। একটি হচ্ছে মাদারীপুর সদর উপজেলা, আর একটি হচ্ছে রাজন উপজেলা। এই 2টি উপজেলায় আমরা দেখতে পেয়েছি যে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু প্রার্থীরা মাঠে চষে বেরিয়েছেন, ভোটারদের কাছে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছেন, ভোট চেয়েছেন, এবং প্রত্যেকেই তাদের উঠান বৈঠক মত বিনিময় সভা আমরা দেখেছি খুবই জাঁকজমকপূর্ণ ভাবে করছেন। এবং বিশেষ করে মাদারীপুর সদর উপজেলায় মাদারীপুর স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খান, তার বড় ছেলে আসিফুর রহমান খান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পাশাপাশি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারই চাচাতো ভাই শাহজাহান খানের পাবেলুর রহমান শফিক খান, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় সকল নির্বাচনী যে প্রচার প্রচার সেটি কিন্তু তাদের দুজনকে ঘিরেই গ্রামগঞ্জ সর্বত্র আমরা দেখতে পেয়েছি, এবং মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। এই নির্বাচনটিকে আসলে মানুষের ভোট প্রদান সুষ্ঠুভাবে করার জন্য ইতিমধ্যে অনেক ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তারা। আমরা সকাল দুপুর 1টা থেকেই আমরা দেখছি যে মাদারীপুর সদর উপজেলা পরিষদ এবং রাজুর উপজেলা পরিষদ থেকে এই নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে সেগুলি আসলে তারা বিভিন্ন কেন্দ্রে পাঠাতে শুরু করেছে, এটি আমরা দেখছি। এবং পাশাপাশি আমরা কথা বলেছি মাদারীপুরের পুলিশ সুপার সাথে খন্দকার মাসুদ আলমের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদারীপুরে এবং রাজুর উপজেলায় মোট 186টি কেন্দ্র রয়েছে, প্রতিটি কেন্দ্রই তারা ঝুঁকিপূর্ণ মনে করে অতিরিক্ত যে পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা সেটি তারা নিয়েছে, এবং এখানে প্রতিটি কেন্দ্রে 20 জন করে আনসার সদস্য সহ পুলিশ এবং অন্যান্য কর্মকর্তা থাকবে নিয়োজিত, এটি আমাদের ক্ষেত্রে। পাশাপাশি মাদারীপুরের যে নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনে তারা 35 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা সার্বক্ষণিক নির্বাচনের মাঠে থাকবেন এবং বিভিন্ন জায়গায় যে ধরনের অভিযোগ পাওয়া যাবে সেখানে তাৎক্ষণিক তারা বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে তাদের যে কার্যক্রম সেটা তারা করবে, এমনটি আমাদের কাছে। সার্বিকভাবে এখন যে পরিস্থিতি মাদারীপুরে সেটি আসলে নির্বাচনের এখন মানুষ অপেক্ষা করছে আগামীকাল সকালেই ভোট গ্রহণটা তারা সুষ্ঠুভাবে দিতে পারে, সেটি আসলে প্রত্যাশা করছে। এই ছিল মাদারীপুরে আমার সর্বশেষ নির্বাচনের তথ্য। জোসেফ এবং রিপন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।
ভোট গ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার কমিশন এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়া রহমান। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান জানান, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাইয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালেহা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি। পরে 25 এপ্রিল মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি ও প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেয় হাইকোর্ট। আদেশের পরই 8 মে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সব পদের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতায় বেকায়দায় নেই কমিশন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে, কে এলো না এটি কমিশনের দেখার বিষয় নয় বলে মন্তব্য করেন প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার প্রথম ধাপে ভোট হবে 140টি উপজেলায়। তফসিল ঘোষণার পর বিনা প্রতিদ্বন্দ্বিতা, স্থগিত সহ নানা কারণে স্থগিত করা হয় 12 উপজেলায় ভোট। নির্বাচনের প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী। অন্যদিকে বিএনপি সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদের ভোটও বর্জন করেছে। আপনারা জানেন, ভোটের আগের দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমের সামনে সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। সিইসি বলেন, ভোটের দিন কেউ যেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কিভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেখব। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার নিয়ে সিইসি বলেন, ভোট যাতে প্রভাবিত না হয় সেই চেষ্টা করা হচ্ছে। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না, আমরা কোনো বেকায়দায় নেই। মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন, এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন। এরই মধ্যে 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। সকালে গণভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঢাকা সফরের অংশ হিসেবে IOM মহাপরিচালক ঢাকা সফরে আসেন রোববার। আগামী 9 মে পর্যন্ত অবস্থান করবেন তিনি। 2023 সালের 1 অক্টোবর সংস্থাটির 73 বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন অ্যামি পোপ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। 2017 সালে IOM এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বাংলাদেশ সফর করেন। বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হলেও এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন প্রায় 66,000 হজযাত্রী। আর আজই সৌদি দূতাবাসের ভিসা দেওয়ার শেষ দিন। এদিকে বিপুল সংখ্যক যাত্রী ভিসা না পাওয়ায় সৌদি আরবে অনেক এজেন্সি এখনও বাড়ি ভাড়াও করতে পারেনি। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ আলোচনা চলছে। চলতি বছর বাংলাদেশের জন্য 1,27,198 জনের হজ কোটা দেয়া হয়েছিল। অতিরিক্ত খরচের কারণে সে কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত গাইডসহ বেসরকারিভাবে 80,688 জন আর সরকারিভাবে 4,418 জন সৌদি আরবে যেতে পারবেন বলে নির্ধারিত হয়। কোটা পূরণ না হওয়া সহ জটিলতা কাটছে না এবারের হজ যাত্রায়। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট। ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়াই করতে পারেনি। অন্যদিকে সব হজযাত্রীর ভিসা এখনও হয়নি। এসব নিয়ে দুশ্চিন্তায় হজ এজেন্সিদের সংগঠন হাব। হজ যাত্রীদের বাড়ি ভাড়ার ভিসা, এটাকে মোনাজ্জেম ভিসা বলে, এই ভিসা সময় মতো পাওয়া যায়নি। ঠিক সময় মতো বলবো না, এই ভিসা দেয়াই হয়নি।
এবছর। তো এই প্রতিবন্ধকতার বা প্রতিকূলতার মধ্যেও প্রাইভেট এজেন্সিগুলি তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব জটিলতা কাটিয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কথা বলছে ধর্ম মন্ত্রণালয়। তাদের আশা, নিবন্ধন করা সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন। হজ ব্যবস্থাপনার কোনো ঘাটতির বিষয়ে কোনো কিছু আমাদের কাছে মেসেজ আসেনি এবং কোনো এজেন্সির পক্ষ থেকেও বলা হয়নি যে তারা এই বিষয়ে কোনো জটিলতা বা কোনো বড় সমস্যা আছে। যে বিষয়গুলো আছে সেগুলো সকলই প্রক্রিয়াধীন। এসব হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানসহ 3টি এয়ারলাইন্স 9 মে থেকে ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে 12 জুন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়ঙ্কর মাদক ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্ডাটল। পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এখন এই ট্যাবলেট পাচারের নিরাপদ রুট। পুলিশের অভিযান ও মামলা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই মাদক। গত 3 মাসে বিভিন্ন এলাকায় অভিযানে উদ্ধার করা হয়েছে 7,200 ট্যাবলেট। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বাজার। সম্প্রতি এই বাজার থেকে 2,400 ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া বাজারের 2 কিলোমিটার উত্তরের বড়শশী সীমান্ত দিয়ে ভারত থেকে আসে এই ট্যাবলেট। মাদকাসক্তরা ব্যথানাশক এই ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার শুরু করায় দেশে উৎপাদন নিষিদ্ধ করা হয়। ভারতে 14-15 টাকায় বিক্রি হলেও দেশে প্রতি পিস বিক্রি হয় 200 টাকায়। 14-15 বছর বয়সে বাচ্চাগুলো নেশা পান করে। আমরা আপ্রান্ত চেষ্টা নিচ্ছি যে এই নেশাটাকে যে কিভাবে আমাদের ইউনিয়নে যেন বন্ধ হয়। একটি ছেলে তাকে 2 জন লোকে ধাওয়া করলো, ধাওয়া করে আমার দোকানের সামনে তাদেরকে ব্রেক করা হলো। ব্রেক করে তাদের ব্যাগগুলো সার্চ করা হলো। সার্চ করে দেখা যাচ্ছে যে অসংখ্য ট্যাবলেট। চিকিৎসকরা জানান ট্যাপেন্টাডল সেবনে মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা দেয় আত্মহত্যা প্রবণতা। এটা শ্বাসকষ্টের জটিলতা, দীর্ঘস্থায়ী কিডনি এবং লিভারের ফেলিওর হতে পারে। এছাড়া যারা ট্যাপেন্টাডল দীর্ঘদিন ধরে খাচ্ছে তারা হঠাৎ করে বন্ধ করলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সহ বিষণ্ণতা এবং বিভিন্ন কাজে অনীহা সৃষ্টি হবে। ভয়ঙ্কর এই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গত 3 মাসে ট্যাপেন্টাডল সহ 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সমস্ত ধরনের মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা ইতোমধ্যে আমাদের সব থানা এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা তালিকা করেছি। দ্রুত এই মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে পঞ্চগড় হয়ে অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন বিরোধীন সংবাদ উপরে। সংবাদ আরো যা থাকছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, নষ্ট হয়েছে পাকা ধান, বাঙ্গি সহ রবি শস্য। সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাই থেকেই শুরু। আজ গোপালগঞ্জ, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ধরনের তাপপ্রবাহ এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। এদিকে প্রায় 1 মাস দাবদাহের পর রোববার সারা দেশে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 15 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 2 দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতে শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি ও রমজান বেগ এলাকায় মাঠের বাঙ্গি নষ্ট হয়েছে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় শাকসবজি সহ 30 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরে সোমবারের বৃষ্টিতে পাকা বোরো ধান, সয়াবিন ও রবি শস্যের ক্ষেতে পানি জমে যাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। জেলায় প্রায় 50 হেক্টর জমির ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিলাবৃষ্টির কারণে আমার এই প্রায় 6 থেকে 7 লাখ টাকার ক্ষতি আমার হয়েছে। বাঙ্গি, কুমড়া
মিনিমাম 1.5 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে সতর্ক করেছি যে বৃষ্টি হওয়ার আগে আপনারা কেটে ফেলবেন এটাকে। আর কালকে যে বৃষ্টিটা হয়েছে, তো এই বৃষ্টি যদি প্রলম্বিত না হয় বা আর যদি না হয়, বৃষ্টি না বাড়ে, আশা করা যায় এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে আমাদের পরামর্শ এটাই যে যেগুলো পেকে গিয়েছে এগুলো অবশ্যই ঘরে তুলে আনতে হবে দ্রুত। চলতি বড় মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি বোরো ধানের মূল্য ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫, আতপ ৪৪ এবং গমের দাম ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মৌসুমে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১.৫ লাখ মেট্রিক টন আতপ চাল, ৫ লাখ মেট্রিক টন ধান এবং ৫০,০০০ টন গম কিনবে সরকার। এতে খরচ হবে ৭,৫০০ কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। বলেন, কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি। এবার ঢাকায় কোরবানির হাট বসবে 22টি। এরই মধ্যে ঢাকা উত্তরের 7টি ও দক্ষিণের 2টি হাটের ইজারাদার নিশ্চিত হয়ে গেছে। 4টিতে এখন পর্যন্ত কেউ দরপত্র জমা দেননি। ঈদের দিন সহ 5 দিন বেচাকেনা চলবে অস্থায়ী হাটগুলোতে। সিটি কর্পোরেশনের আশা, এবারে অন্তত 1.5 গুণ বেশি দর পাওয়া যাবে। আগামী মাসে কোরবানির ঈদ, এরই মধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। গাবতলী স্থায়ী হাট সহ ঢাকা উত্তরে বসবে 10টি। এর মধ্যে ভাটারা ও বসিলার জন্য কোনো দরপত্র জমা পড়েনি। গতবার দিয়াবাড়ি হাটের দর ছিল 1,90,00,000 টাকা, এবার উঠেছে 8,90,00,000 টাকা। আফতাবনগরে হাটের দর ছিল 1,67,00,000 টাকা, এবার উঠেছে 4,89,00,000 টাকা। কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের হাট সরকার নির্ধারিত দরের চেয়ে 20,000 টাকা কম দর পড়েছে। পর্যায়ক্রমে আমরা অবশ্যই 100% নিয়ম মেনেই তারপরে আমরা কাজগুলো করব। এই টোটাল হাটগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরেই আমি একটি আমার প্রেস রিলিজ দিয়ে দিব কোন হাট কত দামে কারা কারা পেল এবং কত টাকায় পেলাম। গত বছর ঢাকা দক্ষিণে হাজারীবাগ হাটের দর ছিল 3,32,00,000 টাকা, এবার উঠেছে 6,06,00,000 টাকা। আর মেরাদিয়া হাটের দর 1 কোটি টাকা বেড়ে 3,72,00,000 টাকা। কমলাপুরের হাটের জন্য আগ্রহ দেখায়নি কেউ। যারা ইজারাদের নিশ্চয় তারা হিসাবপাতি করেই দিয়েছে, তারা তাদের নিজস্ব লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলো, কিন্তু আমাদের রেট কিংবা আমাদের ইয়েগুলো কিন্তু পূর্বের মতোই আছে। রেভিনিউ আয়টাকে, বিশেষভাবে রাজস্বটাকে সর্বোচ্চ আমরা করতে পারি, সর্বোচ্চ করে সেটাই আমাদের ইয়ে থাকে আর কি। সিটি কর্পোরেশন বলছে হাটের ইজারার সাথে ভ্যাট, আয়কর ও পরিষ্কার বাবদ টাকা দিতে হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুলাই মাস থেকে সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিপণন সংস্থা টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর বাড়িধারায় টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। মূল্যস্ফীতি প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। মূল্যস্ফীতির আঁচ থেকে কম আয়ের মানুষকে স্বস্তি দিতে 1 কোটি পরিবারকে ধারাবাহিকভাবে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি। মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে মে মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবার দেয়া হচ্ছে জনপ্রতি 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল। 3 পণ্যের এই প্যাকেজের দাম 470 টাকা। প্রতিমন্ত্রী জানান, সচ্ছলতা থাকা সত্ত্বেও যারা টিসিবির কার্ড নিয়েছেন যাচাই বাছাই করে তাদের বাদ দেয়া হচ্ছে। সেসব কার্ড পুনরায় দেয়া হচ্ছে যোগ্য মানুষকে। টিসিবির কার্ডে কম দামে জরুরি এসব পণ্য পাওয়ায় খুশি কম আয়ের মানুষ। ওই যে জায়গা থেকে নিয়ে ওই জায়গায় কষ্ট হয়, সিরিয়াল ধরে নিতে হয়, রাত ধরে দাঁড়ায় থাকতে হয়, লাইন ধরে তারপরে আনতে হয়, কারণ আমরা তো মহিলারা কেউ ধৈর্য নাই। ভর্তুকি মূল্যের এই কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে চায় টিসিবি। লক্ষ্য ন্যায্য দামে নিত্যপণ্য বিক্রির মাধ্যমে লোকসান কমিয়ে আনা। এজন্য সারা দেশে দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এখানে দুইটা জিনিস, একটা হলো 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে আমরা সাবসিডাইজ রেটে দিচ্ছি, আর ওই দোকানগুলি হলে
প্রয়োজন মতে সবার আপনাদের সাথে পরামর্শক্রমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও ন্যায্য মূল্যে, দুটার মধ্যে পার্থক্য আছে, ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাবো। প্রতিমন্ত্রী জানান, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে 3 মাসের মজুদ গড়ে তোলা হচ্ছে। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি। উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেলিটি থাকে, এটা হলো আমাদের কাজ। প্রতিমন্ত্রী জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে খাদ্য, কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ে জোর দেয়া হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিকভাবে নয়, মানুষের দ্বারাই সুন্দরবনে আগুন লেগেছে। মধু আহরণকারী মৌয়াল অথবা জেলে বা বনের বাইরে থেকে আসা লোকজনের মাধ্যমে এই আগুন লাগতে পারে বলে ধারণা বন ও পরিবেশ গবেষকদের। তারা বলছেন, গেল 2 দশকে সুন্দরবনের একই এলাকায় 25 বার আগুনের ঘটনা ঘটেছে, যা রহস্যজনক। ঝুঁকিপূর্ণ এলাকায় ফায়ার স্টেশনের ব্যবস্থা রাখা জরুরি বলে পরামর্শ তাদের। শনিবার বিকেলের আগুন নিয়ন্ত্রণে এলো সোমবার দুপুরে। এ সময় পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনে পুড়েছে প্রায় 5 একর বনভূমি। সুন্দরবনের 4টি রেঞ্জের মধ্যে কেবল শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রতি বছর শুষ্ক মৌসুমে আগুন লাগে। প্রথমে 2002 সালে চাঁদপাই রেঞ্জে কটকা ও নাংলি এলাকায় আগুন লাগে। এরপর 2006 সালে আমরবুনিয়া, তারাবেকা, ঘুরিয়াখালী, পচাকুড়ালিয়া ও ধানসাগর এলাকায় 5 বার আগুনের ঘটনা ঘটেছে। 2002 থেকে 2021 সাল পর্যন্ত দফায় দফায় আগুন লাগে চাঁদপাই ও শরণখোলায়। গেল 2 দশকে 24টি অগ্নিকাণ্ড হয়েছে এখানে, যা মধু আহরণের সময় ও বর্ষার আগে বেশি ঘটছে। সুন্দরবন আগের চেয়ে আরও বেশি শুষ্ক। ওখানে যে আগুন ধরার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা কিন্তু ওখানে আছে। এছাড়াও হচ্ছে যে যারা জেলে এবং এই বাওয়ালিরা যাদের কথা বলছি আর কি, বা মাওয়ালি যাদের কথা বলছি, তাদের ধূমপানের কারণে অসাবধানতা বশতেও আগুন লাগতে পারে। পূর্ব সুন্দরবনের এই এলাকা কিছুটা উঁচু, তাই জোয়ার ভাটার পানি বনের ভেতরে প্রবেশ করে না। ফাল্গুন, চৈত্র, বৈশাখে শুকিয়ে যায় বনের গুল্মলতা, খালে থাকে না পানি। তাই শুকনা মৌসুমে আমরবুনিয়া সহ বনের ঝুঁকিপূর্ণ এলাকায় পানি প্রবাহের ব্যবস্থা করা জরুরি। পানির সোর্সটা অনেক দূরে, সেই জায়গাগুলোতে বেশ কিছু সংখ্যক যদি আমরা সাবমার্জ করে থাকি, তাহলে হবে কি, ফায়ার সার্ভিসের যে লোকজন এরা মেশিনটা নিয়ে জাস্ট ওখানে সেট করে দিয়েই কিন্তু পানি স্টার্ট করে দিতে পারে। সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের জন্য যথেষ্ট হুমকির। তাই একাধিক তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি বন ও প্রাণী গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।